সম্মানিত দর্শক, একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন ইভ্যালি একুশে রাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আজ আপনাদের সাথে থাকছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, কোভিড-19 সেই কোভিড-19 সংক্রমণের ঊর্ধ্বগতি, মৃত্যুর মিছিল, সেই জায়গাটার থেকে সব কিছু লকডাউনে যাওয়া, স্থবির অবস্থা, সেখান থেকে আবার জীবনকে বাঁচিয়ে রেখে একটু একটু করে জীবিকার দ্বার উন্মোচন, ক্ষতি পোষানোর চেষ্টা, কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত খাত শিক্ষা। সেই শিক্ষাকে এগিয়ে নেয়ার জন্য বিভিন্ন সময় শিক্ষা মন্ত্রণালয় থেকে বিভিন্ন ধরনের ঘোষণা এসেছে, কিন্তু বিশ্বের যে 7টি দেশ যেখানে কোভিড-19 ধরা পড়ার পর কোনোভাবেই সেই শারীরিক উপস্থিতির মাধ্যমে শিক্ষাঙ্গন সচল হয়নি, হয়তো অনলাইনে ক্লাস হয়েছে, সেরকম 7টি দেশের মধ্যে বাংলাদেশ একটি দেশ। এবং এই দক্ষিণ এশিয়া যদি আমরা হিসাব করি, বাংলাদেশ একমাত্র দেশ যে দেশটি শিক্ষাঙ্গন, সেই শারীরিক উপস্থিতিতে ক্লাস কখনোই হয়নি সেই মার্চের 17 তারিখের পর থেকে 2020-এর এখন পর্যন্ত একটানা শিক্ষাঙ্গনে সেই পা পড়েনি শিক্ষার্থীদের। এবং যেটা বলছিলাম যে শিক্ষার্থীরা কিছুটা অনলাইনে ক্লাস করেছে, কিন্তু সেই সংখ্যাটা বোধহয় খুব বেশি না, সেখানে পিছিয়ে পড়া শিক্ষার্থীর সংখ্যা অনেক অনেক বেশি। কিন্তু আমাদের কোভিড-19 কবে একদম নির্মূল হয়ে যাবে সেটা যেমন আমরা বলতে পারছি না, এর সংক্রমণ কবে কমবে সেটাও বলতে পারছি না। এই অনিশ্চিত জীবনযাত্রায় আমাদের শিক্ষা পদ্ধতি নতুন করে যে ভাবনাগুলো ভাবা উচিত, সেটার সিলেবাস কেমন হওয়া দরকার, সেই শিক্ষা পদ্ধতি কেমন হওয়া দরকার, মূল্যায়ন যাচাই বাছাই কেমন হওয়া দরকার, সেই বিষয়গুলো নিয়ে নতুন করে তো ভাবতে হচ্ছি। সেগুলো নিয়ে আজকে কথা বলবো আমরা ইভ্যালি একুশের রাতে। এবং আজকে আমরা যে শিরোনামটিতে কথা বলতে চাই সেটা হচ্ছে শিক্ষাঙ্গন, ছুটি, ক্লাস আর পরীক্ষা। আমরা এই সবগুলো সমন্বয় খোঁজার চেষ্টা করব যে পাওয়া যায় কিনা, এবং এই সমন্বয় যারা করার চেষ্টা করবেন সেই আলোচকবৃন্দের সাথে শুরুতেই আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের আমন্ত্রণের সাড়া দিয়ে ডক্টর হাসান মাহমুদ রেজা, ডিন, স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, এবং ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত রয়েছেন মোহাম্মদ মুজিবুর রহমান, সহযোগী অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি শুরুতে ইভ্যালি একুশের রাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। ডক্টর হাসান মাহমুদ রেজা, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করব। অনলাইন, অফলাইন অর্থাৎ সরাসরি যে উপস্থিতিতে যে ক্লাস কিংবা মিশ্র পদ্ধতি, এই যে দীর্ঘমেয়াদের ছুটি বেড়েই যাচ্ছে, সংক্রমণ বাড়ছে, ছুটি বাড়ছে, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করি, পদ্ধতি সামনের দিনগুলোতে কোনটা আমরা নির্ধারণ করব বা কোনটা আমাদের বেশি ভাবা উচিত এখন? ধন্যবাদ আপনাকে। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই মধ্যে আমরা 1 বছরের বেশি সময় পার করে দিয়েছি। আপনি বলেছেন যে 14 মাসেরও বেশি বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো এক নাগাড়ে বন্ধ। তো এই সময়ে আমাদের শিক্ষা পদ্ধতি নতুন ধরনের চিন্তাভাবনা করা হয়েছে। প্রথম থেকেই মোটামুটি আমরা অনলাইনে চলে গিয়েছিলাম, সেই মার্চের থেকেই বলা যায়। কিন্তু সেই অনলাইনে কতটুকু আমরা সার্থকভাবে কাজ করতে পেরেছি সেটা একটা বড় প্রশ্ন। 1 বছর পরে হলেও কিন্তু এখন আমাদের এই ধরনের প্রশ্ন করতে হবে এবং সেটা মূল্যায়ন করতে হবে। অনলাইনে শিক্ষা পদ্ধতির সাথে কিন্তু বাংলাদেশের শিক্ষার্থীরা পরিচিত ছিল না। উন্নত বিশ্বে এই জিনিসগুলো অনেক আগের থেকেই ছিল, সেখানে বিশেষ পদ্ধতিতে বিশেষ কোর্সেসগুলো কিন্তু অনলাইনে দেওয়া হতো, কিন্তু বাংলাদেশের অবস্থাটা অন্যরকম ছিল। হঠাৎ করেই আমরা যখন অনলাইনে গেলাম, তখন নিঃসন্দেহে অনলাইন শিক্ষা সঠিকভাবে পরিচালনা করার জন্য যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার দরকার সেটা কিন্তু আমাদের কাছে যথেষ্ট ছিল না, শিক্ষার্থীর কাছে ছিল না, শিক্ষকের কাছে ছিল না। এটা তড়িঘড়ি করে যতটুকু ম্যানেজ করা সম্ভব হয়েছে সেভাবে করেছে। তাতে দেখা গেছে কিছু মানুষ যাদের সচ্ছলতা আছে, যারা শহরভিত্তিক প্রতিষ্ঠানে পড়াশোনা করছে, তারা অনেক ক্ষেত্রেই এই অনলাইন লেখাপড়ার সুযোগ গ্রহণ করতে পেরেছে। শিক্ষার্থীরা কিছুটা শিক্ষা লাভও করেছে, শিক্ষকেরা দ্রুত তাদেরকে অ্যাডপ্ট করে নেওয়ার চেষ্টা করেছে এবং সেটা চলছে। কিন্তু আপনি দেখেন যে বাংলাদেশের সবচেয়ে বড় সংখ্যক শিক্ষার্থী কিন্তু গ্রামাঞ্চলে রয়েছে, এবং সেই গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা আপনি যদি ধরেন প্রাইমারি থেকে শুরু করে হায়ার সেকেন্ডারি পর্যন্ত, সেখানে কিন্তু আমাদের 2 কোটির বেশি শিক্ষার্থী রয়েছে। তো তাদের অনেকের কাছেই কিন্তু এই ধরনের ডিভাইসেসগুলো তখনও পর্যন্ত অ্যাভেলেবেল ছিল না, এখন কোনো ক্ষেত্রে একটু এসেছে। গ্রামাঞ্চল বা প্রান্তিক পর্যায়ে আপনি যেটা বললেন, সেখানে এখনও এটা খুব বেশি সহজলভ্য না। একটা স্মার্টফোন নেই, থাকলেও তাদের আবার সেই ইন্টারনেট যে ব্যান্ডউইথ অনেক ব্যাপার রয়েছে। এই জায়গাতে
যখন আমরা ডক্টর হাসান মাহমুদ রেজা, আমি এখানে যুক্ত করে দিতে চাই, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি বলতে হবে যে নামেই তারা অনেক বেশি পরিচিত প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে, এবং আমরা স্বাভাবিক চোখে যদি তাকাই বা আমরা যদি চিন্তা করি, সেখানে হচ্ছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এই নামটি উচ্চারিত হলেই এক ধরনের ধর্নাঢ্য যে ব্যাপারটা সেটা চলে আসে, যে এখানে যারা পড়ে তাদেরকে অবশ্যই তাদের পারিবারিকভাবে ধনিক শ্রেণী আমরা বলতে পারি। সেই যে ধনিক শ্রেণীর যে স্টুডেন্ট আপনারা পেয়েছেন, তারা অনলাইনে ক্লাস করেছে, সেই জায়গাটায় তারা অনলাইনের ক্লাসটা আসলে কতটা সেই সাকসেসফুলি করতে পেরেছে, বা আপনারা এখানে কি মনে হয়েছে, এটা কি ফ্রুটফুল এই অনলাইন ক্লাস? ধন্যবাদ আপনাকে, আপনি একেবারে স্পেসিফিক কোশ্চেন করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নিয়ে। আসলে কিছুটা ভুল ধারণা রয়েছে যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এখন শুধুমাত্র ধনাঢ্য ব্যক্তির সন্তানেরা পড়ে না, একেবারে গ্রামের মানে কৃষকের সন্তানও পড়ে। সুতরাং টিউশন ফি, ভর্তি ফি তো আসলে ওইটাই ইন্ডিকেট করে যে তাদের টাকা আছে অনেক। যেভাবে হোক আমি চাইবো আমার সন্তানকে সবচেয়ে ভালো লেখাপড়া দিতে, তার জন্য আমার যতটুকু কষ্ট করা, আমি যতটুকু পারি করব, এটাই কিন্তু বাংলাদেশের মানুষের সাধারণত চিন্তাভাবনা এরকম হয়ে থাকে। তো আসে না, আমরা কিন্তু প্রথম থেকে অনলাইন পদ্ধতিতে শিক্ষা চালু রেখেছিলাম এবং এখনো পর্যন্ত করে যাচ্ছি। আমরা দেখেছি যে অনলাইন অ্যাটেন্ডেন্স নিয়ারলি 90 থেকে 100%-এর মধ্যেই থাকে প্রত্যেকটা ক্লাসে। সবাই তো এখানে অংশ নিচ্ছে, তার মানে তাদের কোনো না কোনো ডিভাইস তারা এরই মধ্যে ব্যবস্থা করে ফেলেছে এবং তারা শিক্ষা নিচ্ছে। এবং আমরা রেগুলার যে অনলাইন যেভাবে টেস্ট করা সম্ভব, কিছু কুইজ নেওয়া যায়, কিছু ভাইভা নেওয়া যায় এবং অ্যাসাইনমেন্ট নেওয়া যায়, এই কাজগুলো কিন্তু আমরা নিয়মিত করছি, সো দ্যাট তাদের লার্নিং কীরকম হচ্ছে সেটা বোঝার চেষ্টা করছি। তবে এই ক্ষেত্রে আমি একদম স্পষ্ট করে বলতে চাই, যত পদ্ধতি আমরা এখানে অ্যাপ্লাই করি না কেন তাদের ভালো শিক্ষা দেবার জন্যে, সেই পদ্ধতিগুলো কিন্তু ঠিকমতো কার্যকর হচ্ছে না এই কারণেই যে আসলে অন্য সাইডে আমার যে শিক্ষার্থীরা রয়েছে তারা কতটুকু মনোযোগ দিয়ে আমার লেকচার ফলো করছে, কিংবা সেই লেকচারের পরিপ্রেক্ষিতে আমি যখন প্রশ্ন করছি তখন সেই উত্তরগুলো কিন্তু আমরা যথেষ্ট পাচ্ছি না। এই জায়গাটা থেকে মোহাম্মদ মুজিবুর রহমানের কাছে আসতে চাই যে তাহলে ডক্টর হাসান মাহমুদ রেজা তারা অনলাইনে ক্লাস নিয়েছেন এবং বললেন যে একেবারেই সেই 90% বা কোথাও একদম শতভাগ শিক্ষার্থীরা এই কোনো না কোনো ডিভাইস ম্যানেজ করে ক্লাস করতে পেরেছে। তার মানে তারা কতটা সাকসেসফুলি ক্লাস হয়েছে সেটা এখনও যাচাই করতে না পারলেও ক্লাসে তারা অংশ নিয়েছে এটা। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আরও যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোর অনেক জায়গাতেই অনলাইনে ক্লাস হয়নি, সেই অর্থে হয়নি, হয়তো কিছু কিছু কোর্সের ক্লাস হয়েছে কিংবা কোনো কোনো ডিপার্টমেন্ট হয়েছে, কিন্তু আমার জানাই যদি ভুল না হয়ে থাকে একেবারে সার্বিকভাবে অনলাইন ক্লাস চালু হয়নি সেই জায়গাটায়। তাহলে এবং ডক্টর হাসান মাহমুদ রেজা বললেন যে এই অনলাইন ক্লাসে সেইভাবে এখনও যে ফল পাওয়া যাবে সেটা ভাবা যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা ভবিষ্যতে যে শিক্ষা পদ্ধতির কথা এখন ভাবার কথা নতুন করে ভাবছি বা ভাবতে হচ্ছে, সেইখানে আসলে অনলাইন কতটা কার্যকরী হতে পারে আপনি মনে করছেন? ধন্যবাদ। আমি আসলে শুনছিলাম, কথা খুব ভালো বলেছেন। আমাদের আসলে যে অনলাইন এডুকেশন নিয়ে আসলে যে কনসেপ্টটা কিন্তু আমাদের পরিপূর্ণভাবে ক্লিয়ার না। আমরা মনে করি কি জুমে কিংবা গুগল মিটে কিংবা ভাইবারে মেসেঞ্জারে ক্লাস নিলেই মনে হয় সেটা মনে হয় অনলাইন। এটা হলো অনলাইন এডুকেশন সিস্টেমের সামান্য একটা অংশ। অনলাইন এডুকেশন সিস্টেমের জন্য এস্টাবলিশ করার জন্য যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার দরকার, যে ধরনের সফটওয়্যার দরকার, যে ধরনের ম্যানেজমেন্ট দরকার, যে ধরনের ট্রেনিং দরকার, সেগুলি কিন্তু আমাদের নেই। আমরা যেহেতু এই প্যান্ডামিক সিচুয়েশনের কারণে আমাদের কোনো রকম প্রস্তুতি ছিল না, এবং উনি বলছিলেন খুব সুন্দর করে যে অন্যান্য দেশের যে তাদের ব্লেন্ডেড এক ধরনের এক্সপিরিয়েন্স আগেও ছিল, যে নর্মাল পরিস্থিতিতে তারা কিছু ক্লাস কিন্তু তারা অনলাইনের মাধ্যমে তারা করতেন, বিভিন্ন কোর্স করতেন, ক্লাস নিতেন, টেস্ট নিতেন, এগুলো করতেন। এখন বাংলাদেশের ক্ষেত্রে যেটা আসলো যে হঠাৎ করে কোভিড যখন আসলো আমাদের, আমরা কিন্তু অনেকটা দিশেহারা অবস্থায় আমরা হয়ে গেলাম। দিশেহারা অবস্থা হয়ে আমরা কি করলাম? মুজিবুর রহমান, এই 1.5 বছর পর কি আমরা এখনো এটাকে হঠাৎ বলতে পারি? আমরা তো সময় অনেক পেয়েছি, আমরা কি এর মধ্যে ভেবেছি? আমি সে কথাটাই আসছি যে তখনকার জন্য এটা ঠিক আছে যে আমরা কিছু কিছু ক্লাস আমরা নিলাম, আমরা বিশ্ববিদ্যালয় লেভেল আমরা নিয়েছি, আমাদের অ্যাটেন্ডেন্স মোটামুটি ছিল, কোথাও 60%, 70%, 80% ছিল, কখনো কখনো ছোট ক্লাসে 100% ছিল, কিন্তু কতটা শিখেছে সেটা ভিন্ন জিনিস। এখন প্রশ্নটা হলো যে 1.5 বছর আগের অবস্থা ছিল এরকম, এখন 1.5 বছর পরেও কি আমরা একই কাজ করব, কিংবা আরো 2 বছর পরেও একই কাজ করব আমরা? সেটা কোনো যুক্তির কথা না, সেটা কোনো কাজের কথা না। আমাদের যে জিনিসটা করা দরকার ছিল যে প্রথম থেকেই যে একটা জাতীয়ভাবে একটা পরিকল্পনা করে, এবং আমি আরো একটু স্পষ্ট করে বলবো যে একটা এডুকেশন ম্যাপ তৈরি করে ফেলা ডিজাস্টার পিরিয়ডের জন্য, কোভিড সিচুয়েশনের জন্য।
যে ম্যাপ তৈরি করে গ্রামের অবস্থা কি, শহরের অবস্থা কি, হিলি যে এরিয়াগুলো আমাদের আছে সেখানকার অবস্থা কি, কোস্টাল বেল্টের অবস্থা কি, আমরা পুরো একটা পরিপূর্ণ চিত্র তৈরি করে আমরা তাদের সক্ষমতা বুঝে, সংস্কৃতি বুঝে, অবস্থা বুঝে, বিবেচনা করে, অর্থনৈতিক দিক বিবেচনা করে এরপরে আমরা এডুকেশন সিস্টেমটাকে আমাদের রান করি। এবং আরেকটা জিনিস খুব দরকার ছিল যে আমি মনে করি যে জাতীয়ভাবে পর্যাপ্ত গবেষণা হওয়া দরকার ছিল, যে আমরা কিভাবে আসলে স্কুলগুলোকে আমরা ওপেন করতে পারি, কলেজগুলোকে কিভাবে করতে পারি, বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা কিভাবে করতে পারি, এই পরিকল্পনাগুলো আমাদের প্রথম থেকে করা দরকার ছিল। এখন ছিল একটা কথা, আমরা তাহলে কি ছিল করিনি, কতটুকু করেছি গভর্নমেন্ট ভালো বলতে পারে। প্রথম যে কাজটা করা দরকার ছিল সেই কাজটা করা দরকার ছিল যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, অনলাইন এডুকেশনের যে ইনফ্রাস্ট্রাকচারটা ডেভেলপ করা। যে আমি অনেক জায়গায় নিজে দেখেছি ক্লাস নেওয়ার সময় যে স্টুডেন্টরা গাছের উপরে উঠে ক্লাস নিচ্ছে নেটওয়ার্কের জন্য। আমাকে বলছে স্যার দেখেন নদীর পাড়ে এসেছি, আমরা নেটওয়ার্ক পাচ্ছি না। এখনো কিন্তু আমরা মোবাইলের নেটওয়ার্কই পাচ্ছি না। আমাদের প্রথম কাজ ছিল আমাদের নেটওয়ার্কটা এস্টাবলিশ করা, এটা একটা। 2 নম্বর কাজ ছিল আমাদের যে ডিভাইস যাতে অ্যাভেলেবেল হয় সেই জিনিসটা করা। 3 নম্বর কাজ ছিল ডেটা যাতে পায়, অ্যাভেলেবেল ডেটা যাতে পায় সেটা কিন্তু ইজিলি করা যায়। গভর্নমেন্ট থেকে কিন্তু যদি আমরা বিলিয়ন ডলার আমরা খরচ করছি বিভিন্ন খাতে, আমরা শিক্ষা খাতে যদি আমরা গুরুত্ব দিতাম, আচ্ছা আমরা মনে করতাম যে সেটা চালু করা দরকার, তাহলে সেই ডিভাইসগুলো কিন্তু তাদের যে স্টুডেন্ট আইডি কিংবা আমরা ন্যাশনাল আইডির এগেইনস্টে তাদেরকে আমরা ডিভাইসগুলো দিতে পারতাম। আমরা একবারে না দিয়ে দিই, আমরা ধার হিসেবে, লোন হিসেবে তার কাছে থাকতো। সে যখন ব্যবহার করে এরপরে তার কাজ তখন শেষ অন্য ক্লাসে আমরা দিব, ব্যবহার করবো সেটা, এটা এভাবে করা যেত। এবং তার এগেইনস্টে তার যে বিভিন্ন মোবাইল কোম্পানিগুলো আছে কিংবা আমাদের যে টেলিটক আছে গভর্নমেন্টের, কিংবা গভর্নমেন্ট প্রণোদনা দিবে যে বিভিন্ন প্যাকেজকে, যে তারা বাধ্য থাকতো অনেকটা যে এই প্রতিটা স্টুডেন্টের এগেইনস্টে এত মেগাওয়াট, এত করে গিগাবাইট করে ডেটা তাদেরকে দিতে হবে, ফ্রি তাদেরকে দিতে হবে, অথবা স্বল্প মূল্য দিতে হবে, সেটা ম্যাকশিওর করা দরকার। এই কাজগুলো আমরা করিনি, কিন্তু আমি বলছি যে এখন শুরু করা দরকার। এটা হলো একটা। দ্বিতীয় যে উপায়টা আমাদের ছিল যে সব জায়গায় করোনার অবস্থা কিন্তু সবসময় একই রকম ছিল না। আমরা দেখলাম যে কোথাও, বিশেষ করে যে গ্রামের কথা যদি বলি, আমি নিজে গিয়েও দেখেছি গ্রামে যে স্কুল ছাড়া সবই চলছে। এখন কেন তাহলে স্কুলটা বন্ধ থাকবে? দোকানপাট থেকে শুরু করে বাচ্চারা খেলাধুলা করছে, ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে, সবকিছু তারা করছে, বাজারে যাচ্ছে, সাঁতরাচ্ছে, সবকিছু। স্কুলগুলো কেন বন্ধ থাকে? আমরা গ্রামের প্রেক্ষাপটে, আমি শুধু গ্রাম বলি না, যেখানে যেখানে সুযোগ ছিল আমাদের সরাসরি ক্লাস করার ব্যবস্থা করা, সেই উদ্যোগটা আমরা নিতে পারতাম, কিন্তু এখনো নিতে পারি। এটাই। আর আরেকটা বিকল্প উপায় আছে আমাদের, যে যেমন শহরের কথা যদি আমরা বলি, যে শহরের যে একবার সব বাচ্চার যে একবারে এবিলিটি আছে যে ডিভাইস ব্যবহার করে যে তারা ক্লাস করবে, এমনটা কিন্তু নয়। সুতরাং শহরের ক্ষেত্রে আমরা বলতে পারি যে স্কুলগুলোকে একটা প্ল্যান করে, যেমন ধরুন যে আপনার একটা ক্লাসে 60 জন স্টুডেন্ট রয়েছে, আপনি 60 জন শিক্ষার্থীকে আপনি সপ্তাহে একদিন করে আপনি স্কুলে আনেন, 10 জন করে আনেন, সামাজিক দূরত্ব বজায় রেখে বসান। 60 জনের ক্যাপাসিটিতে আপনি যখন 10 জনকে এনে বসালেন, তখন কিন্তু আপনার সেই দূরত্বটা বজায় রাখা হচ্ছে। এই সরাসরি ক্লাসগুলো কিন্তু নেওয়া যেত। এবং এই জিনিসগুলো করার জন্য আমাদের এক ধরনের শিক্ষকদেরকে ওরিয়েন্টেড করা দরকার। আমি বলছি না তাদেরকে ট্রেন আপ করতে হবে, তাদের ওরিয়েন্টেড করা দরকার, ফ্যামিলিয়ার করা দরকার। যে তারা যে যেমন এখন অনলাইনে অনেক শিক্ষক পড়াচ্ছেন, আমি নিজে দেখেছি কয়েকটা ক্লাস আমি অনলাইনে দেখেছি, শিক্ষক ওই ক্লাসরুমে আগে যেভাবে পড়াতেন অনলাইনেও একইভাবে পড়াচ্ছেন। এখন ক্লাসরুমে, রিয়েল ক্লাসরুমে যেভাবে পড়ানো আর ডিস্টেন্স মোডে যে অনলাইনে পড়ানো যে এক না, এই জিনিসটাও কিন্তু আমরা শিক্ষকদেরকে বলিনি, আমরা শিক্ষকদেরকে ওরিয়েন্টেড করিনি, জানাইনি আমরা। মোহাম্মদ মজিবুর রহমান, সেক্ষেত্রে জাতীয় পর্যায়ে তো সেরকম কোনো উদ্যোগ নেওয়া হয়নি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি এরকম শিক্ষকদের সেই ক্লাসগুলো মনিটরিং করা, সেটা কি আলাদা আলাদা ভাবে করেছে, নাকি শিক্ষক তার নিজের মতো করে ক্লাস নিচ্ছেন? দেখুন, প্রথম কথা হলো যে বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে যখন আমরা চিন্তা করব, তখন কিন্তু এটা কিন্তু অন্য জিনিস, অ্যান্ড্রাগজি। আর আমরা যখন বাচ্চাদের কথা চিন্তা করবো, সেটা হলো প্যাডাগজি। এখন দুইটা কিন্তু ভিন্ন মেথড, দুটো মেথড কিন্তু ভিন্ন। প্রাথমিকের এবং সেকেন্ডারি বাচ্চাদের জন্য এক লেভেলে হয়, আর অ্যাডাল্টসদের জন্য যে লার্নিং যে প্রসিডিউর গুলো, মেথডগুলো নিশ্চয়ই ভিন্ন। এবং এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমাদের কিন্তু সুস্পষ্ট দিক নির্দেশনা ছিল যে কিভাবে ক্লাস নেওয়া হবে, কিভাবে করা হবে, এবং বলা হয়েছে, সেই স্পেসও দেওয়া হয়েছিল যে কোনো শিক্ষক যদি ওরিয়েন্টেড না থাকেন কোনো টেকনোলজির সাথে, তাকেও কিন্তু আমাদের যে আইসিটি সেল আছে এর মাধ্যমে কিন্তু তাদেরকে ওরিয়েন্টেড করা হয়েছে। যারা মনে করেছিলেন যে তার সাপোর্ট দরকার, তাদেরকে সেই সাপোর্ট কিন্তু দেওয়া হয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ে। জি, কিন্তু মোহাম্মদ মজিবুর রহমান, আমি এক্ষেত্রেও যদি আমার সেই তথ্যগত কোনো ভুল না হয়ে থাকে, তাহলে আমরা যেটা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক তারা এভাবে ক্লাস নিতে অনাগ্রহ দেখিয়েছে।
তাদের প্রথম কথা ছিল যে শারীরিক উপস্থিতি যদি হয় শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে, সেক্ষেত্রে শিক্ষক ছাত্রের একটি সম্পর্ক তৈরি হয়। তারপরে শুধুমাত্র তো আর টেক্সট বইয়ের শিক্ষাটাই না, সেই অনাগ্রহের জায়গা থেকে সমস্ত শিক্ষককে একমত হয়েছেন যে এখন এই পরিস্থিতিতে তারা কিছু কিছু এরকম অনলাইনেও ক্লাস নেবেন। যেমন আমার জানা মতে যে সকল শিক্ষকই কিন্তু অনলাইনে ক্লাস নিয়েছেন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই সবচেয়ে অনাগ্রহ দেখিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, না ভিন্ন মতামত ছিল, যে ইফ পসিবল যাতে এটা খুলে দেওয়া হয়, কিন্তু এর মানে এই নয় যে তিনি অনলাইনে ক্লাস নেন, তিনি ক্লাস নিয়েছেন, তিনি তার মতামত রেখেছেন যে ভালো হতো, ভালো হয় এখনো যদি সরাসরি ক্লাস করা যায়। জি, আমি এই জায়গাটা থেকে আবার ডক্টর হাসান মাহমুদ রেজা আপনার কাছে আসতে চাই। সত্যিকার অর্থে প্রত্যেকেই বলছেন, প্রত্যেক শিক্ষক বলছেন, শিক্ষার্থীদেরও এই জায়গাটাই অনেক বেশি আগ্রহ যে যদি শিক্ষাঙ্গনে পা রেখেই সেই শিক্ষা গ্রহণটা করা যায়। কিন্তু আমরা যেভাবে সংক্রমণের ঊর্ধ্বগতি এখনও দেখছি এবং একটু একটু করে বারবারই ঘোষণা আসছে যে পিছিয়ে যাওয়ার, ছুটিটা বাড়ছে, খোলার সিদ্ধান্ত পিছিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আসলে আমি যদি সেই মিশ্র পদ্ধতির কথাও বলি যে এটা নতুন করে ভাববে, সেক্ষেত্রে অনলাইন কত শতাংশ হওয়া দরকার, অফলাইন কত শতাংশ হওয়া দরকার, অর্থাৎ সরাসরি শারীরিক উপস্থিতিতে কত শতাংশ? সুন্দর প্রশ্ন। একেবারে আমি সংখ্যা দিয়ে এটা বলতে পারবো না, কিন্তু ব্লেন্ডিং এডুকেশন সিস্টেম যে আগামী দিনের একটা ভালো পদ্ধতি হবে সেটা মোটামুটি এখন সারা বিশ্বই কিন্তু মনে করে। আপনি একেবারেই আমেরিকার টপ ইউনিভার্সিটি থেকে শুরু করে বাংলাদেশের ইউনিভার্সিটির কথা যদি দেখেন, সবাই কিন্তু এখন এই পদ্ধতিতে যাবার কথাই ভাবছে এবং সরকারও ভাবছে। এরই মধ্যে আপনি জানেন যে মিনিস্ট্রি অফ এডুকেশন এবং ইউজিসি তাদের মধ্যে এক ধরনের আলোচনা চলছে যে অফলাইন এবং অনলাইন শিক্ষা একসাথে আমরা চালু রাখতে পারি কিনা, এবং সেটা করলে সেটি যদি শিক্ষার্থীদের জন্য কার্যকর হয় তবে সেটা করাই উচিত, এবং আমরা সবাই এখন এতেই একমত এটা করা সম্ভব। মোহাম্মদ মুজিবুর রহমান বলছিলেন গবেষণার ব্যাপারটা, আপনিও গবেষণার কথা ইঙ্গিত করেছেন। আপনাদের যদি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বলা হয় শিক্ষা নিয়ে এই যে নতুন ভাবনার, সেই গবেষণা আপনারা কতটা করেছেন আপনাদের বিশ্ববিদ্যালয়ে? আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণাগুলো যেরকম চলছে এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ কোনো ডেটা আমাদের কাছে নাই, তবে অনেকেই তাদের জায়গা থেকে খুঁজে দেখার চেষ্টা করছে এই শিক্ষা কতটুকু ফ্রুটফুল হচ্ছে, বা এই শিক্ষা বা স্কুল কলেজ বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের যে লেখাপড়ার প্রতি আগ্রহ সেটা কত পার্সেন্ট কমে গেছে বা কত পার্সেন্ট বেড়ে গেছে, এই ধরনের স্টাডি আমরা এখন দেখছি। এবং আপনি জেনে খুশি হবেন যে অনলাইন শিক্ষা ব্যবস্থায় কি করে বেশি মানে শিক্ষার্থীদেরকে শেখানো সম্ভব, এটার উপর কিন্তু রেগুলার বেসিসে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আমরা ওয়েবিনার করছি, এবং সেখানে দেশি বিদেশি বিভিন্ন যারা স্কলার্স আছেন তারা কিন্তু আমাদেরকে শেখাচ্ছেন, কারণ এই পদ্ধতি আমাদের কাছেও নতুন। তো আমি প্রথমে একটা কথা বলে নিই যে এই ব্লেন্ডিং শিক্ষা পদ্ধতিটা কিন্তু চালানো সম্ভব, অলরেডি উন্নত দেশে তো শুরু হয়ে গেছে, সেখানে চলছে, সেখানে অনেক জায়গাতে পুরোপুরি অনলাইন অফলাইন অর্থাৎ অন ক্যাম্পাস এডুকেশন চালু হয়ে গেছে। আমাদের দেশের যে অবস্থা তাতে করে আমার যেটা মনে হচ্ছে যে মাননীয় শিক্ষামন্ত্রী যেটা বলেছেন যে সংক্রমণ না কমলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবে না, এখন সেটি যদি 5% ধরে নিই আমরা, তবে সেই 5%-এর নিচে কবে আসবে এবং সেখানে কতদিন সাস্টেন করলে স্কুল কলেজগুলো খুলে দেওয়া হবে, সেটি কিন্তু আসলেই একটা মানে অনিশ্চিত জায়গা, আমরা সেটা বুঝতে পারছি না। বরং আমরা ব্লেন্ডিং পদ্ধতিতে, ফর এক্সাম্পল আমি জাস্ট একটা কথা বলতে চাচ্ছি যে অনলাইনে আমরা আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করতে পারি, এবং তাদের যখন পরীক্ষা নেওয়া হচ্ছে সেই পরীক্ষাগুলো আসলে অনলাইন পরীক্ষা নেওয়ার অনেকগুলো জটিলতা আছে। এরই মধ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বেশ কিছু নতুন সফটওয়্যার ইন্ট্রোডিউস করেছে, এবং আপনি জেনে খুশি হবেন যে বাংলাদেশে এমনকি এই দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ বা একটা প্রথম ইউনিভার্সিটি নর্থ সাউথ যেখানে ক্যানভাস নামে ওয়ার্ল্ড বেস্ট লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম আমরা চালু করেছি। কেন চালু করেছি? এটার সাথে অনলাইনে সরাসরি কোনো সম্পর্ক না থাকলেও স্টুডেন্টের লার্নিংটা কিভাবে হচ্ছে সেটা যেন আমরা একটা স্ট্যান্ডার্ড ওয়েতে ম্যানেজ করতে পারি, সে কারণে কিন্তু এই ক্যানভাসটা আমরা নিয়ে এসেছি। এবং একই সাথে আমাদের যত ধরনের ওই অনলাইন এডুকেশন দেওয়ার যে প্রয়োজনীয় মানে জিনিসপত্র দরকার, সফটওয়্যার ডিভাইস কিংবা আরও যে টেকনিক্যাল বিষয়গুলো, সেগুলো কিন্তু আমরা আগের থেকে অনেক বেশি তৈরি করেছি। এখন যেটা আমরা করতে চাচ্ছি যে আমরা যদি অনলাইন ক্লাসেসগুলো কন্টিনিউ করতে থাকি এবং তাদেরকে ওই রেশনিং ওয়েতে, অর্থাৎ একটা ক্লাসে আমার 30 জন স্টুডেন্ট আছে, আমি 30 জনকে একদিন আনবো না, আমার
15 জনকে আনবো, 10 জনকে আনবো, আমার সিট ক্যাপাসিটি রয়েছে ক্লাসরুমে 40 জন। সাউথ বিশ্ববিদ্যালয় নিয়ে আপনারা ভাবছেন? না, এটা সব জায়গায় সম্ভব। কারণ আপনাদের এইটা কি আপনারা যেমন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা আর অন্যান্য বিশ্ববিদ্যালয় যদি এগুলো করতে পারে, সেজন্য আপনারা আপনাদের এই অভিজ্ঞতা বলেন বা আপনাদের এই যে পরিকল্পনাটা, এটা শেয়ার করছেন কিনা? অবশ্যই শেয়ার করছি, এবং শুধু আমরা শেয়ার করছি তাই না, বরং শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসি তারাও কিন্তু এখন আমাদের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করছে। আপনি জানেন যে কিছুদিন আগে ইউজিসি থেকে সমস্ত প্রাইভেট ইউনিভার্সিটিকে বলা হয়েছে যে আপনারা কিভাবে আপনাদের ল্যাবরেটরি ক্লাসগুলা কিংবা আপনার তাত্ত্বিক ক্লাসগুলা পরিচালনা করবেন এবং পরীক্ষা নিবেন, তার একটা রূপরেখা আমাদের কাছে দেন। অর্থাৎ এই 1 বছর পরে এসে কিন্তু এখন আমার যেটা মনে হয় যে ইউজিসি কিংবা বাংলাদেশ মিনিস্ট্রি অফ এডুকেশন তারাও কিন্তু কিভাবে এই শিক্ষাকে আগের চেয়ে আরও বেশি গতিশীল করা যায়, কার্যকরী করা যায়, অফলাইন এবং অনলাইন দুটো মিলে, সে ব্যাপারে কিন্তু তারা এখন অনেকটাই সোচ্চার। তবে ভ্যাকসিন সবাইকে দিয়ে স্কুল কলেজ খুলতে হবে, এই বিষয়টি যেমন গুরুত্বপূর্ণ, আমি অবশ্যই মনে করি গুরুত্বপূর্ণ, কারণ এই শিক্ষার্থীরা কিন্তু তাদের জীবনের এমন একটা স্টেজে তাদের অনাগত ভবিষ্যৎ পড়ে আছে, সুতরাং তাদেরকে কোনোভাবে কোনো রিস্কে ফেলা যাবে না, এটি অবশ্যই স্বীকার করতে হবে। অ্যাট দি সেম টাইম দীর্ঘদিন ধরে শিক্ষাঙ্গন থেকে দূরে থাকলে তাদের মানসিক অবস্থা, তাদের শারীরিক অবস্থা, তাদের ওভারঅল ডেভেলপমেন্ট, এই সবগুলো যে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, এটা আমাদের কিন্তু স্বীকার করতে হবে, এবং স্বীকার করে সরকারকে একেবারে 5 ইয়ার্স একটা পরিকল্পনা করতে হবে। কারণ কোভিড যে কবে যাবে, 1 বছরে যাবে না 5 বছরে যাবে, আমরা কিন্তু কিছুই জানি না। সুতরাং মুজিবুর রহমান সাহেব যেটা বলছিলেন, আমিও একমত যে একটা জাতীয় পরিকল্পনা দরকার। আমরা সব কাজই করছি, দেখেন আপনি স্বাস্থ্য খাতে যখন যেটা প্রয়োজন সেটা করছি, কিন্তু এই যে স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো সম্ভব ছিল, আমরা অনেক কিছু করেছি, কিন্তু একেবারে পরিকল্পনা মাফিক যাচ্ছি না। কিভাবে কোভিড-19কে ট্যাকেল করব, সবাইকে আমরা আবার ফিরিয়ে আনবো কার্যক্রমে, সেটার জন্য একেবারে ক্লিয়ার পরিকল্পনা নাই। যখন জাতীয় পরিকল্পনা বা এই শিক্ষা নিয়ে জাতীয় একটি গবেষণা নিয়ে সেই শিক্ষাবিদদের সমন্বয়ে জাতীয় কমিটি করা, নিশ্চয়ই এই ধরনের উত্তরগুলো যদি আমরা মন্ত্রণালয় কিংবা অধিদপ্তরে কাউকে পেয়ে যাই, তাদের কাছ থেকে নিশ্চয়ই আমরা এই উত্তরগুলো জেনে নিতে পারবো। আসতে চাই মোহাম্মদ মজিবুর রহমান আপনার কাছে। দূরশিক্ষণের চেষ্টা কম বেশি তো হয়েছে এই 1.5 বছরের কাছাকাছি যে সময়টাতে, আসলে মানটা নিয়ে কি কোনো গবেষণা হয়েছে? যে মানে যেটা ডক্টর হাসান মাহমুদ রেজাও বলছিলেন যে গবেষণা এক ধরনের হচ্ছে, যে কি কতটা এই মান হতে পারে এই অনলাইন যে ক্লাসগুলো, বা আমরা দেখেছি যে টেলিভিশন বেতারের মাধ্যমেও কিছু লেকচার দেয়া হচ্ছে, কতটা মান আসলে কতটা? দেখুন, প্রথম কথা হলো যে এই কথা বলতে গবেষণা লাগে না, প্রথম কথা। হ্যাঁ, যে আপনি যদি একেবারে ইন পারসন সরাসরি ক্লাস নিলে যে একটা ইম্প্যাক্ট হয়, যেমন একটা চাহনি, একটা টাচ, একটা দেখা, সাইকোলজিটা বোঝা, সেই তুলনামূলক আলোচনায় যদি আমরা নাও যাই, শুধু অনলাইনে মান কতটা, সেটা নিয়ে নিশ্চয়ই আপনারা যারা শিক্ষক রয়েছেন বিভিন্ন পর্যায়ে আপনারা তো ভেবেছেন। যেমন আমরা যদি বলি যে প্রথম কথা হলো যে সরাসরি ক্লাসের তুলনায় অনলাইন তো, যে আমরা যে লার্নিং কম্পিটেন্সির গুলোর কথা বলি, যে সেগুলো অ্যাচিভ করার কথা বলি, যে অ্যাচিভ করার ক্ষেত্রে কিন্তু পিছিয়ে থাকবে যে অনলাইন, এগিয়ে থাকবে যদি সরাসরি আমরা ক্লাস নিতে পারি। এটা দ্বিতীয় কথা হলো যে আমরা যদি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির সাথে আমরা তুলনা করি, যে তারা অনলাইনের মাধ্যমে কোন স্ট্যান্ডার্ডটা মেনটেন করছে আর আমরা কোনটা পাচ্ছি, সেই তুলনায় কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। কারণ আমাদের প্রথম কথা যে বলেছে হাসান ভাই বলেছেন যে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারের যে বিষয় আছে, আমাদের টেকনোলজির যে বিষয়গুলো আছে, এবং আমি সাথে সাথে বলেছিলাম যে ওরিয়েন্টেশনের বিষয়গুলো আছে, কতজনের আছে। যেমন আমাদের মনে করেন যে আমি কাউকে করছি না, যে কেউ আছে যে একটু প্রযুক্তি বিমুখ, এটা দোষের কিছু না, যে অনেকে চায় যে প্রযুক্তি ব্যবহার করতে চান না তিনি। তো এখন তাদেরকে আসলে কিভাবে আমরা ইন্সপায়ার করব, কিংবা আমরা মোটিভেটেড করে বলবো যে না, এখন যেহেতু এরকম একটা অবস্থা যে এখন আমাদেরকে সেই টেকনোলজি ইউজ করা লাগবে, আমাদেরকে যাওয়া লাগবে, টেকনোলজি ফ্রেন্ডলি হওয়া লাগবে, ঠিক আছে। এই বিষয়গুলো কিন্তু ওরিয়েন্টেশনের বিষয়গুলো আমি বারবার বলছি, যে গুরুত্ব দিচ্ছি যে তাদেরকে মোটিভেটেড করা। এবং অনলাইনে এবং অফলাইনে যে দুটোর শিক্ষণ পদ্ধতি কিন্তু আলাদা। আপনি যখন অনলাইনে যাবেন, অনলাইনের মেথড পদ্ধতি কিন্তু আলাদা, আপনার শিক্ষণ পদ্ধতি যেমন আলাদা, আপনাকে মূল্যায়নও হবে আলাদা, এবং আপনার যে কোর্স কন্টেন্ট থাকবে, আপনার কারিকুলাম থাকবে, সিলেবাস থাকবে, সবকিছু কিন্তু আপনাকে রিভাইজ করে নিতে হবে, রিফর্ম করে নিতে হবে আপনি যখন অনলাইনে যাবেন। কারণ অনলাইনে আর অফলাইনের বিষয়গুলো এক না, এটা হলো একটা। আর আরেকটা কথা হলো যে এই জন্য আমি বারবার বলছি যে আমরা আমাদের যে সেটআপটা করা দরকার ছিল, আমাদের যে সেটআপটা আমাদের নেই করে আর কতদিন বসে থাকবো। আমি আপনার সাথে একমত যে আমাদের একটু দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা আমাদের করা দরকার, এবং আমাদের দিন শেষে
যেমন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা আছে যে কোভিড পরবর্তীকালীনও যে আমরা চাইলে এই অনলাইনে ক্লাস কিছু ক্লাস আমরা নিতে পারবো, অর্থাৎ ব্লেন্ডেডের দিকে কিন্তু যাচ্ছে। এখন এই ব্লেন্ডেড মেথডে আমরা যাচ্ছি, দেখুন যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বলেন কিংবা অন্যান্য বড় বড় বিশ্ববিদ্যালয়গুলির কথা যদি আপনারা বলেন, যে তাদের হয়তো সেই সক্ষমতা আছে, তারা হয়তো পারছে। আমরা শুধু এই দুইটা বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বললে হবে না, আমাদেরকে কথা বলা লাগবে আমাদের মফস্বল যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, কলেজগুলো আছে, স্কুলগুলো আছে। আপনাকে আমি এখানেই থামাচ্ছি, আমার একটা বিরতির সময় হয়েছে। আমি বিরতি নিয়ে আপনার কথাটা শুনে ডক্টর হাসান মাহমুদ রেজার কাছে ফিরবো। সম্মানিত দর্শক, ইভালি 21-এর রাতে সময় হয়েছে একটা ছোট্ট বিরতি, নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। সম্মানিত দর্শক, ইভালি 21-এর রাতে আবারও স্বাগত জানাচ্ছি। আসবো মোহাম্মদ মুজিবুর রহমান আপনার কাছে। বিরতিতে যাবার আগে আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অটো পাস প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং পরবর্তীতে আবার স্নাতক সেই ফাইনাল পরীক্ষার আগে তাদেরকে এই পরীক্ষাগুলোয় বসতে হবে, সেক্ষেত্রে চাপ তৈরি হবে কিনা শিক্ষার্থীদের উপরে? প্রথম কথা হলো যে চাপ তো কিছুটা হবেই, কারণ যে কোর্সগুলো তার করার কথা ছিল একটা বছরে, সেগুলো কোর্স সম্পন্ন করে এরপরের বছরে সে যাবে, দ্বিতীয় বর্ষে সেগুলো করবে। এখন সবগুলো জমিয়ে রাখলে তো চাপ তো হবেই না। আমি বললাম কি যে বিকল্প একটা উপায় তো আমাদের ছিল, যে কথাটা বলছিলাম যে দেশ বিদেশেও আছে যে আমাদের যে অ্যাসাইনমেন্ট বেসড, এবং সেই অ্যাসাইনমেন্ট গুলো একেবারে সাদামাটা না, গরু রচনার মতো না যে আপনি দিয়ে দিলেন যা খুশি তাই লিখে ফেলুন। এমন হিন্টস থাকবে, কি কি কাজ থাকবে, কর্ম পরিকল্পনা থাকবে, কি কি কাজ সে করবে। প্রতিটা বিষয়ের এগেনিস্টে এরকম যদি একটা বড় করে যেটা অ্যাসাইনমেন্ট বেসড যে পদ্ধতি এবং কোথাও প্রজেক্ট বেসড হবে, মানে এটা সাবজেক্টের ডিমান্ড অনুযায়ী যে কিভাবে করা হবে সেভাবে যদি করা হতো, এবং তাদেরকে একটা টাইম দেওয়া হতো সুনির্দিষ্ট স্পেসিফিক গাইডলাইন অনুযায়ী, এবং পুরো দেশের জন্য একরকম না, যেটা এটা শিক্ষা প্রতিষ্ঠানের উপরে বেস করে, কারণ জিওগ্রাফিক্যাল কন্ডিশন অনুযায়ী যে আমাদের দেশের, হ্যাঁ, সেইভাবে যদি স্পেসিফিক কাজ দেওয়া যেত, তার কন্টেন্ট এবং সমাজ বাস্তবতা সবকিছুর নিরিখে সেই কাজগুলো দিয়ে, সেই কাজগুলোর উপরে যদি তার কালেক্ট করে সেগুলো যদি ইভ্যালুয়েট করা হতো, তাহলে কিন্তু একটা চমৎকার ভাবে তাকে ইভ্যালুয়েশন করা দেওয়া যেত, এবং তাকে এই ব্লেমটা নেওয়া লাগতো না যে অটো পাস। এবং এই অটো পাসের কারণে কিন্তু সে সামাজিক ভাবে কিন্তু এক ধরনের বুলিং এর শিকার হচ্ছে, এবং চাকরি বাকরিতে পরবর্তীতে অন্যান্য পড়াশোনার ক্ষেত্রে কিন্তু সেই ধরনের এক ধরনের মানে মনস্তাত্ত্বিক ভাবে এক ধরনের, আমি বলে যেটা সে টর্চার হচ্ছে, মানুষ নির্যাতনের শিকার হয় সেই সমস্ত শিক্ষার্থীরা। কেন আমরা তাদেরকে এমন পরিস্থিতির মধ্যে নিয়ে যাবো? আমাদের তো বিকল্প ছিল। জি, এবং এটা ছাড়াও কিন্তু আরো বিকল্প আছে, ন্যাশনাল ওয়াইড কিন্তু আমরা সেগুলো পারি। যেমন শুক্রবার এবং শনিবার যে ছুটির দিন, এই ছুটির দিনগুলো কিন্তু আমরা পরীক্ষা নিয়ে নিতে পারতাম। আমাদের দেশে কিন্তু বহু পাবলিক হল আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, বিভিন্ন স্কুল আছে, আমাদের যে বড় বড় পরীক্ষাগুলো হয় এই ছুটির দিনগুলোতে শুধু পরীক্ষাগুলো হবে শুধু ছুটির দিনে, এবং অন্য মানুষ সেখানে বেরোবে না। প্রয়োজনে কারফিউ তাদের জন্য, যারা শিক্ষার্থী এবং তাদের অ্যাটেন্ডেন্ট শুধু তারাই বেরোবে। এভাবে কিন্তু আমরা পরীক্ষাগুলো নিতে পারতাম, এবং সেখানে আমরা কিছু ছোট করে নিতে পারতাম, টাইম শিডিউল ছোট করে নিতে পারতাম, একই দিনে 3টা-4টা পরীক্ষা নিতে পারতাম। এই বিভিন্ন ভাবে কিন্তু পরীক্ষাগুলো নেওয়া যেত, মেকানিজম কিন্তু ছিল আমাদের। আমরা কিছু না করে একেবারে এই যে বিকল্প পন্থার কথা আপনি বললেন, সেই পন্থাগুলো আসলে এসএসসি, এইচএসসি যে পরীক্ষাগুলো, সেক্ষেত্রেও কতটা প্রণয়ন করা যেত, সেই আলোচনা নিয়ে আপনার কাছে আবারও ফিরবো। আসতে চাই ডক্টর হাসান মাহমুদ রেজা আপনার কাছে, একদম বাজেট প্রসঙ্গে আসতে চাই। বাজেটে প্রাইভেট যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে 15% যে নতুন করে আরোপ করা হয়েছে ভ্যাট, সেক্ষেত্রে অনেক আপনাদের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ওই যে বললাম যে এটা তো নামের দিক থেকে অনেক আগানো, এবং এখানে এই বিশ্ববিদ্যালয়টাকে তো আসলে অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনাই করা হয় না, যেগুলো ছোট ছোট প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, এরকম অনেক বিশ্ববিদ্যালয়, তাদের সাথে আমরা কথা বলে দেখেছি যে তারা বলেছে বন্ধ হয়ে যেতে পারে। শিক্ষার্থীদেরকে আমরা যদি একটু গণমাধ্যমের বিভিন্ন স্ক্রিনে তাকাই, স্ক্রলে আমরা দেখতে পাই যে এক ধরনের বিজ্ঞাপন যাচ্ছে 100% ডিসকাউন্ট দিয়ে ভর্তি ফি, টিউশন ফির উপরে 50% মওকুফ করা হবে, ইত্যাদি ইত্যাদি অফার চলছে। তারপরও শিক্ষার্থী পাচ্ছে না। বিশেষ করে ভর্তি পরীক্ষা হয়নি, এইচএসসি অটো পাসের পরে ভর্তি পরীক্ষা হয়নি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর, সেই কারণে শিক্ষার্থীরা ভর্তি হচ্ছে না। এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমি হয়তো একটু বড় করে আমার আলোচনাটা হয়ে যাচ্ছে, প্রশ্নটা আমি রাখতে চাচ্ছি এইখানে যে তাদের প্রথম বর্ষের ক্লাস যেহেতু হয়েছে, তারা সেকেন্ড সেমিস্টারে উঠে যাচ্ছে, কিন্তু ওই ফার্স্ট সেমিস্টারের জন্য তারা শিক্ষার্থী খুঁজে পাচ্ছে না, শিক্ষকদের বেতন হচ্ছে না। সেই বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন? জি, ঠিকই বলেছেন আপনি। আপনি শুধু বিশ্ববিদ্যালয় বিষয়টা নিয়ে এসেছেন, কিন্তু আরেকটু পিছনে যান না, একেবারে যারা প্রাইমারি কিংবা প্রি স্কুল যে জায়গাগুলো ছিল, কিন্ডারগার্টেন ছিল, অনেক
প্রাইভেট ওগুলো তো স্কুলগুলো ছিল অনেকগুলোর ক্ষেত্রে সেগুলো এখন বিলুপ্ত শব্দটাই ব্যবহার বন্ধ করতে হয়ে হচ্ছে। গেছে। হ্যাঁ, জি। তাহলে একদিকে যেমন শিক্ষার্থী তার শিক্ষা গ্রহণের জায়গা থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে শিক্ষার সাথে যারা সরাসরি সম্পৃক্ত শিক্ষক এবং কর্মচারী কর্মকর্তাবৃন্দ তাদের কি অবস্থা। সুতরাং আমরা যে সব দিকে ভাবছি, জীবন জীবিকার কথা বলে অনেক জীবিকা নির্বাহ করা যায় এমন প্রতিষ্ঠানগুলো কিন্তু আমরা খুলে দিয়েছি, কলকারখানা, আদালত, অফিস, শপিং মল খুলে দিয়েছি, তাই না? কিন্তু এর সাথেও যে জীবিকা নির্বাহ করছে একটা বিপুল জনগোষ্ঠী, তাদের কি হচ্ছে সেদিক কিন্তু আমরা ভাবছি না। অন্যদিকে শুধু শিক্ষার্থীর জীবনের রিস্ক নিয়েই আমরা বারবার কথা বলছি। দেখেন, আমরা কিন্তু প্রত্যেকটা দিন রিস্ক নিয়ে চলছি। আমরা ঘরে বসে থেকেও কোভিডকে থেকে কি মুক্ত থাকতে পেরেছি? সবাই পারেনি। সুতরাং রিস্ক আমাদের নিতে হবে। কতটুকু রিস্ক নেব সেটা একটা প্রশ্ন। তো সেটা অবশ্যই আমাদের চিন্তা ভাবনা করে সামনের দিকে আগানো প্রয়োজন। আপনি যে বিশেষ প্রশ্নটা করলেন যে বিশ্ববিদ্যালয়গুলো, অবশ্যই তাই হয়েছে, কারণ এটা এই বাজেটে এই ঘোষণাটা এসেছে। এক্স্যাক্টলি। এই মানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো বা বাংলাদেশে সমস্ত দেশেই কিন্তু শিক্ষাকে সবসময় প্রমোট করা হয়। আর বাংলাদেশ এমন একটা দেশ যে দেশ এখন উন্নয়নশীল, অর্থাৎ আমাদের শিক্ষায় যে আমরা সবকিছু অ্যাচিভ করে ফেলেছি তা কিন্তু না। আমাদের গবেষণা কতটুকু হয়েছে আপনি জানেন যে বিজ্ঞান শিক্ষায় মাত্র 14% শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা গ্রহণ করছে। তাহলে কি হবে? বিজ্ঞান শিক্ষায় যদি আমরা মনোনিবেশ না করি তাহলে আমাদের উদ্ভাবন কি হবে? এবং সেখান নিজেদের যদি কোনো উদ্ভাবনত জিনিস না থাকে, আজকে আমরা ভ্যাকসিন এখনো পর্যন্ত করতে পারিনি, তাই না? তো এই বিষয়গুলো তো একদিনে হবে না, ক্রমাগত একটা পদ্ধতির উপর নির্ভর করে যে চর্চাটা কি ছিল প্রিভিয়াসলি। এখন শিক্ষাকে আসলে প্রমোট করতে গেলে এই যে প্রাইভেট ইউনিভার্সিটির উপর যে 15% কর দেওয়ার যে বিষয়টি এসে গেছে, এটি ডেফিনেটলি আরও অনেক শিক্ষার্থী কিন্তু এই শিক্ষা গ্রহণ থেকে বিমুখ হবে। কারণ এমনিতেই নানা কারণে শিক্ষার উপকরণ সহ সব কিছুর খরচ বেড়ে গেছে, সেই খরচ মেটাতেই তারা হিমশিম খাচ্ছে। এখন যদি সরকার প্রাইভেট ইউনিভার্সিটির উপর এই 15% কর আরোপ করে তাহলে আলটিমেটলি এটি তো শিক্ষার্থীর উপরেই পড়বে, তাই না? তার মানে তারা যে টিউশন ফি দিচ্ছিল সেই টিউশন ফি কিন্তু আমার বিশ্বাস যে সেখানে থাকবে না। কারণ প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো সম্পূর্ণ টিউশন ফির উপর চলে, তারা কিন্তু সরকার থেকে কোনো ভর্তুকি পায় না, কোনো ইনসেন্টিভ পায় না। অথচ আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় বাংলাদেশে 65%-এর বেশি শিক্ষার্থীকে শিক্ষাদান করে চলেছে। সুতরাং এই বড় সেক্টরকে যেন কোনোভাবে মানে ক্ষতিগ্রস্ত না হয় সেদিক চিন্তা করেই আমি বিশ্বাস করি যে আমাদের সরকারি মহল কিংবা আমাদের রাষ্ট্র পরিচালনা করছেন যারা, তারা একটা যৌক্তিক সিদ্ধান্ত নেবেন। তবে 15% কর প্রদান অবশ্যই এই শিক্ষাকে ব্যাহত করবে, চরমভাবে ব্যাহত করবে। তাতে যে সমস্ত শিক্ষার্থী লেখাপড়া করে সামনে ভালো জীবন গড়তে চায় সেখানে অবশ্যই তারা পিছিয়ে যাবে বলে আমার বিশ্বাস। জি, সম্মানিত দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক, মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আপনাকে স্বাগত জানাচ্ছি ইভ্যালি 21 রাতের আজকের আয়োজনে। আমরা শিক্ষা নিয়েই কথা বলছি, শিক্ষার যে পদ্ধতি কি নতুন করে ভাবা দরকার সেই বিষয়গুলো নিয়ে আমরা আসলে মূলত আজকে ইভ্যালি 21 রাতে আলোচনা করছি। সেক্ষেত্রে আমাদের যে দুজন আলোচক রয়েছেন তারা ইতিমধ্যেই বলছিলেন যে একটি জাতীয় পরিকল্পনা থাকা দরকার, জাতীয় একটি কমিটি থাকা দরকার। সেইটা আসলে অধিদপ্তরের পক্ষ থেকে কতটা ভাবা হয়েছে? জি, অনেক ধন্যবাদ। মানে আপনি বলছেন যে আমাদের এই যে এখন যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য একটা জাতীয় কমিটি থাকা দরকার, এরকম একটা বিষয় বলছিলেন? জি জি আচ্ছা, অনেক ধন্যবাদ। জি, আমাদের সেই অর্থে জাতীয় কমিটি নেই, কিন্তু আমরা কিন্তু সংশ্লিষ্ট আমাদের যারা বিশেষজ্ঞ আছেন তাদের সঙ্গে পরামর্শ নিয়মিত করি, আমাদের যোগাযোগ আছে সবার সঙ্গেই, আমরা সবার সঙ্গে পরামর্শ করেই সিদ্ধান্তগুলো নিই। ফলে আমার মনে হয় না সেক্ষেত্রে কোনো সমস্যা হবে। যদি প্রয়োজন হয় একান্তই জাতীয় কমিটি করতে হবে, আমরা সেটা করব। কিন্তু এখনো আমরা কিন্তু সবার সঙ্গে যোগাযোগ করেই পরামর্শ করি। জি, আগামী দিনগুলোতে শিক্ষা পদ্ধতি অনেকেই এরকম প্রস্তাবনা এখন রাখছেন যে সামনের দিনগুলোতে সরাসরি শারীরিক উপস্থিতির মাধ্যমে শিক্ষার্থীদের যে সেই শিক্ষা গ্রহণের পদ্ধতি হওয়া যেমন দরকার, তার পাশাপাশি অনলাইন যে ক্লাস, সেই ক্লাসের কথাও ভাবতে হবে। সেই মিশ্র পদ্ধতির কথা কতটা ভেবেছেন আপনারা? জি, অনেক ধন্যবাদ। আমরা তো সেটা ভেবেছি। যেমন আমাদের আপনি যেটা বললেন যে আমাদের এখন যে কোভিড সিচুয়েশন, সেখানে আমরা একেবারে নিশ্চিত হতে পারবো না যে আমরা করোনা পূর্ব পরিস্থিতিতে খুব দ্রুত ফিরে যেতে পারবো। সেই বিষয়টা আমাদের পক্ষে নিশ্চিত হওয়া খুব কঠিন।
আর আমরা এটাও ভেবেছি যদি আমরা সেই একেবারেই করোনা পূর্ব পরিস্থিতি ফিরে যেতে পারি, তাও যেতে চাইলেও কিন্তু আমরা পুরোপুরি মানে যেতে পারলেও পুরোপুরি আমরা সেই পরিস্থিতিতে ফিরে যেতে চাইবো না। কারণ হচ্ছে যে আমরা এই করোনার সময় যে সুবিধাগুলো পেয়েছি, যেমন ধরেন এই জুম ক্লাসের সুবিধা, টিভি ক্লাসের সুবিধা এবং নানান ধরনের অনলাইন সংযোগের সুবিধা এবং যে এক্সপার্টিজ আমাদের ডেভেলপ করেছে আমাদের শিক্ষকদের, শিক্ষার্থীদের এবং যারা শিক্ষাবিদ আছেন তাদের, এই এক্সপার্টিসটা, এই সুযোগটা আমরা হারাতে চাইবো না। ফলে আমরা যাই ঘটুক না কেন, একেবারে আমরা যদি একদম করোনা মুক্ত হয়ে যাই, তাও আমরা একেবারে করোনা পূর্ব যে শিক্ষা ব্যবস্থা তাতে কখনোই পুরোপুরি ফিরে যাব না। এবং সেই জন্য আমাদের এই অনলাইন ক্লাস, এই টিভি ক্লাস, এই ডিজিটাল ডিভাইসের ব্যবহার এগুলো চালু থাকবে। এবং সেই জন্য আমরা পরিকল্পনা করছি যে কিভাবে আমরা এইগুলোকে আমাদের শিক্ষার একটা অংশে পরিণত করতে পারি, এবং সেই লক্ষ্যেই কিন্তু আমরা এখন কাজ করে যাচ্ছি। জি, ডক্টর হাসান মাহমুদ রেজা কি কিছু যুক্ত করতে চাচ্ছেন? আমি একটু জানতে চাচ্ছিলাম যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ব্যাপারে একটা শর্ট সিলেবাস দেওয়ার কথা আপনারা ভাবছেন, এবং সেটিও যদি না হয় তাহলে বিকল্প আরও একটি কোনো পদ্ধতির কথা ভাবছেন। আপনারা এটা কি ভাবছেন যে আমরা যদি বাংলাদেশের সমস্ত স্কুল কলেজগুলো যেখানে শিক্ষার্থীরা পড়াশুনো করছে সেগুলোকেই যদি প্রত্যেকটি কেন্দ্র হিসেবে ব্যবহার করে, কারণ সেখানে অনেকগুলো ক্লাসরুম আছে এবং অন্য শিক্ষার্থীরা সেখানে যাচ্ছে না, তো সেইভাবে কেন্দ্রগুলো করে আমরা যদি একটা পরীক্ষা নিতে পারতাম তাহলে কি শিক্ষার্থীদের মূল্যায়ন ভালো হতো না? জি, অনেক ধন্যবাদ আপনাকে। যে আমরা সেই বিকল্প ভেবেছি, যে আপনি যেটা বলেছেন যে কেন্দ্র সংখ্যা বাড়ানো, অবশ্যই আমরা এটা ভেবেছি। আমাদের যদি আমরা যেটা আমরা বলি যে স্বাস্থ্যবিধি আমরা যদি মানতে হয়, তাহলে তো অবশ্যই কেন্দ্র সংখ্যা বাড়াতে হবে, এর কোনো বিকল্প নেই। কারণ কেননা অ্যাসাইন বেসড লেখাপড়া আসলে এখনো পর্যন্ত আমরা যদি প্রাইমারি থেকে সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি লেভেল ধরি, আমাদের কিন্তু পদ্ধতিগতভাবে অ্যাসাইনমেন্ট বিষয়টি আমাদের কাছে এখনো পর্যন্ত সেইভাবে আসেনি। সুতরাং মূল্যায়নের ক্ষেত্রে যদি অ্যাসাইনমেন্টকেই একটা মেইন পথ হিসেবে নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে মূল্যায়ন যথাযথ হবে কিনা এ ব্যাপারে আমি সন্দিহান। আমরা কিন্তু কোথাও বলিনি যে অ্যাসাইনমেন্টকেই আমরা একমাত্র মূল্যায়ন পদ্ধতি হিসেবে নেব, এ কথা কিন্তু আমরা কোথাও কখনো বলিনি। আমার মনে হয় এটা হয়তো কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি হচ্ছে কিনা আমি জানি না, আমরা কিন্তু কোথাও এই পর্যন্ত বলিনি। সেটি না হলেই ভালো। তবে আমরা যেটা বলছি যে গত বছর আমরা যে অ্যাসাইনমেন্টটা নিয়েছি 2020 সালের শেষের দিকে আমাদের স্কুলের জন্য, সেই অ্যাসাইনমেন্টটা আমরা একটু মেথডিক্যালি স্টাডি করছি। 2000 স্কুলের স্যাম্পল এনেছি আমরা, সেই স্যাম্পল এনে আমরা মেথডিক্যালি স্টাডি করছি এবং আমাদের যে ফাইন্ডিংস ইজ ভেরি গুড। আমাদের খুব ভালো আমরা পেয়েছি, আমাদের ফল অফ ইম্প্যাক্টটা খুব ভালো দেখতে পেয়েছি। ফলে অ্যাসাইনমেন্ট নিয়ে আমরা সত্যি আশাবাদী। এবং এইবার আমরা যেটা এই মুহূর্তে করছি 2022 সালের জন্য, অর্থাৎ 2022 সালে যারা পরীক্ষা দেবে, এটা এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দেবে, তাদের জন্য আমরা বিশেষ অ্যাসাইনমেন্ট শুরু করেছি এই সপ্তাহ থেকে। এবং এই এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীরা তারা এই মানে এই জি, ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক পরীক্ষার্থী তারা সব জি জি, আমি এখানে একটু যুক্ত করতে চাচ্ছি যে অ্যাসাইনমেন্টের ব্যাপারে এক ধরনের অভিযোগ তো রয়েছে শুরু থেকে, যে শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্টগুলো নিজেরা তৈরি করছে না, তাদের শিক্ষক, তাদের অভিভাবক তারা তৈরি করে দিচ্ছে। সেক্ষেত্রে আসলে মূল্যায়নটা কিভাবে সম্ভব, শিক্ষার্থীকে যাচাই করা কিভাবে সম্ভব? আপনাকে এই সুযোগে একটু বলি যে হ্যাঁ, কিছু অভিযোগ অবশ্যই আছে। যে আপনি যেটা বলছেন যে প্লেজিয়ারিজমের কিছু অভিযোগ আছে, এবং আপনি বলছেন যে অভিভাবক কিংবা অন্যরা তৈরি করে দিচ্ছে, এই অভিযোগও আছে। তবে অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে এই অভিযোগটা কিন্তু দুঃখিত একটা জি, অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে এই অভিযোগটি কিন্তু সারা পৃথিবীব্যাপী থাকে। যে আপনি যখন অ্যাসাইনমেন্ট দেবেন, এমনকি আপনি জানেন যে আমাদের অনেক বড় বড় জার্নালের আর্টিকেলের বিষয় থাকে, পিএইচডির বিষয় থাকে, তো অ্যাসাইনমেন্টের বিষয় তো থাকবেই। আপনার অনেক বড় বড় ক্ষেত্রেও এই প্লেজারিজমের অভিযোগটি থাকে। ফলে সেই তুলনায় কিন্তু আমি যদি সেই কনটেক্সটে আপনি বিবেচনা করেন, তাহলে দেখবেন যে খুব বেশি অভিযোগ কিন্তু নেই। এবং আমাদের এই অভিযোগগুলো
আমরা অ্যাড্রেস করে শিক্ষকরা আমরা খুব স্পষ্ট নির্দেশ দিয়েছি, একজন শিক্ষক তিনি তার শিক্ষার্থীর খাতা দেখে বা অ্যাসাইনমেন্ট দেখে পরিষ্কার বুঝতে পারেন এটা তিনি নিজে লিখেছে নাকি কোত্থেকে কপি এবং পেস্ট করেছে, এটা পরিষ্কার বুঝতে পারেন। এবং আমরা একটা পরিষ্কার নির্দেশনা দিয়েছি যেন শিক্ষক এরকম অ্যাসাইনমেন্ট পেলে সঙ্গে সঙ্গে সেটা ফেরত দেন এবং আবার তাকে অ্যাসাইনমেন্ট লিখতে বাধ্য করেন। জি, এবং সেক্ষেত্রে আমাদের জানা মতে অ্যাসাইনমেন্টের বহু শিক্ষক এই কাজটি করেছেন। জি, সেক্ষেত্রে অ্যাসাইনমেন্ট সেই জমা দেওয়ার পরে শিক্ষক কি শিক্ষার্থীকে ওর উপর কোনো ধরনের মৌখিক কোনো জিজ্ঞাসাবাদ করেন কিনা ওই বিষয়টির উপরে, যেটির উপরে তাকে অ্যাসাইনমেন্ট করতে দেওয়া হয়? আমরা যেটা করি সেটা তো আপনি জানেন যে আমাদের স্কুলে শিক্ষার্থীদেরকে এনে তাকে জিজ্ঞাসাবাদ করার সুযোগটা কম করোনার জন্য, এটা আপনি খুব ভালো করে জানেন। আর জি। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই যে অ্যাসাইনমেন্টটা যখন পান একজন শিক্ষক তিনি ইভ্যালুয়েট করেন, কিভাবে ইভ্যালুয়েট করবেন তার একটা সুনির্দিষ্ট আমরা একটা ছক দিয়ে দিয়েছি তাদেরকে। যেমন ধরেন শিক্ষকরা হয় তাকে মানে 4টা ক্যাটাগরিতে ভাগ করবেন, অতি উত্তম, উত্তম, ভালো এবং অগ্রগতি প্রয়োজন, এরকম ক্যাটাগরিতে ভাগ করবেন এবং ওই অ্যাসাইনমেন্টের উপরে একদম বিস্তারিত মন্তব্য লিখে দিবেন জি, জি। শিক্ষার্থীর কোথায় দুর্বলতা এবং কোথায় সবলতা, যাতে শিক্ষার্থী পরিষ্কার বুঝতে পারে যে তার সমস্যাটা কোথায়, এটা তিনি লিখে দেবেন। আর যেটা আমরা যোগ করেছি এবার এইচএসসির অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে এইবার, যেটা এই সপ্তাহ থেকে চালু হলো, সেটা হচ্ছে যে আমাদের শিক্ষকরা অ্যাসাইনমেন্টের উপর লিখে দেবেন বিস্তারিত কোথায় দুর্বলতা এবং কোথায় সবলতা, শিক্ষার্থী সেটা দেখবেন, দেখার পর তিনি এটা আবার রিরাইট করবেন, আবার তিনি অ্যাসাইনমেন্টটাকে লিখবেন, লিখে তিনি আবার জমা দিবেন শিক্ষককে। শিক্ষক এই দ্বিতীয়বার যে ডেভেলপড অ্যাসাইনমেন্ট তার উপরে এই নম্বরটি দেবে। ফলে আমরা যেটা চাচ্ছি এটা হচ্ছে যে আমরা যেটাকে আইডিয়াল ফর্মেটিভ অ্যাসেসমেন্ট বলি, সেটার কাছাকাছি আমরা নিয়ে যেতে চাচ্ছি। জি, পরিষ্কার। তার অর্থ হচ্ছে এই অ্যাসাইনমেন্ট দিতে দিতে শিক্ষার্থী শুধু আমরা না পরিষ্কার এখনো শেষ করি শোনেন, আমরা শিক্ষা এই অ্যাসাইনমেন্ট দিতে দিতে শিক্ষার্থী শুধু তার মানে পরীক্ষা দেবে না, এটা এক ধরনের পরীক্ষা, সে পরীক্ষা দেবে না, সে একই সঙ্গে শিখবে। মানে এটা শেখা এবং শেখানো দুটো প্রক্রিয়া একসঙ্গে চলবে এবং একই সঙ্গে চলবে হচ্ছে মূল্যায়ন। এই বিষয়টা আবার এবার নতুন আমাদের সংযোজন হয়েছে। আমরা আশা করছি যে এই ডেভেলপড অ্যাসাইনমেন্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীদের শিখন ফল অর্জনের বিষয়টি নিশ্চিত হবে। জি, এই 1.5 বছরের কাছাকাছি সময়টাতে এসে আসলে অনুমান নির্ভর একটি কথা এখন অনেকেই বলছেন যে প্রাথমিক পর্যায়ে সেই কিন্ডারগার্টেনই হোক কিংবা সরকারি প্রাথমিক বিদ্যালয় হোক, অনেক শিক্ষার্থী ঝরে গেছে, কিন্তু সেরকম কোনো সঠিক সংখ্যা সেই ডেটা আপনাদের কাছে রয়েছে কিনা? আপনি চমৎকার একটি প্রসঙ্গ তুলেছেন, আপনি ঠিকই বলেছেন যে অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন। কেউ বলছেন শতকরা 20% ঝরে গেছে, কেউ বলছেন শতকরা 30% ঝরে গেছে, কেউ বলছেন শতকরা 40% ঝরে গেছে। আমরা আসলে জানি না আসলে কত ভাগ ঝরে গেছে এই পর্যন্ত। কিন্তু একটা বিষয় একটু আপনাকে বলতে পারি, আমরা গত যে অ্যাসাইনমেন্ট নিলাম স্কুলে 2020 সালে, সেই অ্যাসাইনমেন্টের আমরা একটা পরিসংখ্যান নিয়েছি যে কত সংখ্যক শিক্ষার্থী অ্যাসাইনমেন্টে জমা দিয়েছে এবং আমাদের পরিসংখ্যান মতে শতকরা 93% শিক্ষার্থী এই অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে এবং সেখান থেকে আমরা ইনফার করতে পারি, বুঝে নিতে পারি অন্তত শতকরা 93% শিক্ষার্থী শিক্ষা কার্যক্রমের সঙ্গে গত ডিসেম্বর পর্যন্ত যুক্ত ছিল। এটা আমরা মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারি। এরপরে কি হয়েছে আমরা জানি না, তবে আমরা এরপরও এখন পরিসংখ্যান নিচ্ছি, এরপরে আমরা আর পরিষ্কার করে বলতে পারবো যে কি হচ্ছে। জি, আমি আরেকটি বিষয় একটু আসতে চাই, শিক্ষার্থীদের নিয়ে যেমন ভাবা হচ্ছে, তার পাশাপাশি যদি ঢাকা শহরে কিন্ডারগার্টেনের কথাও বলি, অসংখ্য কিন্ডারগার্টেন বন্ধ হয়ে গিয়েছে। সেই কিন্ডারগার্টেনগুলো যে বন্ধ হয়েছে সেই সাথে শিক্ষক কাজ হারিয়েছে। আমরা এমন অনেক শিক্ষকের কথা শুনেছি যে তারা একেবারে দিন মজুরি করে এখন তাদের জীবিকা নির্বাহ করছে। সেই ক্ষেত্রে এই অধিদপ্তর সেই কিন্ডারগার্টেনগুলোর কথা ভাববে কিনা বা সেই শিক্ষকদের কথা ভাববে কিনা বা সেরকম কোনো তালিকা আছে কিনা? আপনাকে ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে কিন্ডারগার্টেনগুলো আসলে ঠিক অধিদপ্তরের অধীন নয়, সেগুলো হয় তারা স্বাধীন বা তারা অথবা তারা প্রাথমিক গণশিক্ষা শিক্ষক অধিদপ্তর আছে, তাদের অধীনে আছেন। আমরা খুব স্পষ্ট করে বলতে পারবো না, তবে আমাদের ক্ষেত্রে সমস্যাটি আছে। আপনি যে সমস্যাটি বললেন, আমাদের যারা নন এমপিও প্রতিষ্ঠান, অর্থাৎ আমরা যাদেরকে এমপিও দিই না, তাদের ক্ষেত্রে এই সমস্যাটি আছে।
এবং সেই সমস্যাটি আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী এটাকে অ্যাড্রেস করেছেন একবার, খুব বেশি তো করা যায় না, যতটুকু সম্ভব মাননীয় প্রধানমন্ত্রী সেই চেষ্টা করেছেন, ভবিষ্যতেও নিশ্চয়ই তিনি সুযোগ পেলেই করবেন, সেটা তো করছেনই। আর একটা বিষয় কিন্তু আমরা অধিদপ্তর থেকে একটা খুব পরিষ্কার নির্দেশনা দিয়েছি, যেন প্রত্যেকটা শিক্ষার্থী বেতনটা দেয়। অন্য যদি যে ফিগুলি আছে সেগুলো যদি খরচ করা না যায় সেগুলো দিতে না করেছি আমরা, কিন্তু বেতনটা যেন নিয়মিত দেন, যাতে আমাদের শিক্ষকরা বেতনটা পায়। ফলে কিছু কিছু ক্ষেত্রে এটা মেটেরিয়ালাইজ হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে এখনো সমস্যা কিছু কিছু রয়ে গেছে, তবে আমরা চেষ্টা করছি সেই সমস্যা কিভাবে দ্রুত দূর করা যায় সেটা দেখতে। জি, একদম শেষ পর্যায়ে রয়েছে। যদি মোটা দাগে একটি প্রশ্ন করতে চাই, যদিও সময় খুব কম, যে শিক্ষা ক্ষেত্রের এই ক্ষতিটাকে বলা হচ্ছে অপূরণীয় ক্ষতি, যে কখনোই হয়তো সম্ভব হবে না এই ক্ষতিটা পুষিয়ে নেয়া। সুদূর প্রসারে আমরা যদি তাকাই, এর পরিণতি কি আমাদের অনেক বেশি খারাপ হবে? আমাদের কি অনেক বেশি দুর্ভোগ পোহাতে হবে কিনা? জি, প্রথম কথা হচ্ছে যে এটা মোটেও অপূরণীয় ক্ষতি নয়। শিক্ষার্থী কিন্তু কেবলমাত্র একাডেমিক বই পড়ে শেখে না, নানানভাবে শেখে। এই যে একটা অদ্ভুত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, এখান থেকে অনেক কিছু শিক্ষা পাচ্ছে। আমি যদি মনে করি যে আমি বইটা যা লিখেছি ওইটা পড়লেই তার শিক্ষা হলো, অন্য কিছু তার শিক্ষা হলো না, ব্যাপারটা তা নয়। তবে সেটাও একটা ক্ষতি, কিন্তু সেই ক্ষতিটাও পূরণ করা খুব কঠিন নয়। আমরা মনে করি আমাদের যুদ্ধের অভিজ্ঞতা আছে, আপনারা জানেন, আপনাদের অভিজ্ঞতা আছে কিনা জানি না, কিন্তু আমার নিজের যুদ্ধের অভিজ্ঞতা আছে। আমাদের সেই 9 মাস বা 11 মাস বা 1 বছর আমরা ঠিকমতো লেখাপড়া করতে পারিনি, সেই ক্ষতিটা হয়েছে, কিন্তু সেই ক্ষতিটা পূরণ করতে তেমন কোনো সমস্যা হয়নি। তার চেয়ে তো অবস্থা এখন অনেক ভালো। তখন টিভি ক্লাস ছিল না, অনলাইন ক্লাস ছিল না, অ্যাসাইনমেন্ট ছিল না, কিছুই ছিল না। এখন তো সবই আছে আমাদের শিক্ষার্থীদের। ফলে আমার মনে হয় না যে কোনোভাবেই এটা বলা যাবে যে তাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। ক্ষতি হলেও সেটা পূরণ করা খুবই সম্ভব, এবং আমরা সেই ক্ষতিটা অবশ্যই পূরণ করে ফেলব। জি, অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক আপনাকে। ডক্টর হাসান মাহমুদ রেজা, একদম শেষ পর্যায়ে রয়েছে, কিছু যুক্ত করবেন কিনা? আমি আর বেশি কিছু যুক্ত করতে চাই না। ডক্টর গোলাম ফারুক যে কথাগুলো বললেন, আমরা আশা করব যে সেভাবেই আমাদের শিক্ষা পদ্ধতি বা শিক্ষা ব্যবস্থা সামনের দিকে আরও দ্রুত গতিশীল হবে এবং সমস্ত স্কুল কলেজ যত দ্রুত সম্ভব অল্প সময়ের মধ্যে খুলে যাবে এরকম আশা করি। ভ্যাকসিনের ব্যাপারটা তো অবশ্যই রয়েছে, কোনোভাবেই অপূরণীয় ক্ষতি না, আমরা ক্ষতিটা যাতে পোষাতে পারি। মোহাম্মদ মজিবুর রহমান, শেষ পর্যায়ে কিছু যুক্ত করবেন কিনা? না, ধন্যবাদ। আসলে ক্ষতি তো কিছু হচ্ছে, কিন্তু এবং সেই ক্ষতি কিন্তু পূরণ করার উপায়ও আছে। এখন আমরা যদি সেগুলা ব্যবস্থা না নিই তাহলে ক্ষতিটা থেকে যাবে, আর আমরা যদি উদ্যোগগুলো নেই তাহলে আমরা ক্ষতিটা ওভারকাম করতে পারবো। আমরা আশা করব যে আমরা যে ক্ষতিটা হয়েছে সেটা আমরা ওভারকাম করতে পারবো। জি, অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক, আপনি একদম শেষ পর্যায়ে কিছু যুক্ত করবেন কিনা আজকের শেষ মন্তব্য? জি, অনেক ধন্যবাদ। আমি শেষ পর্যায়ে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের পরিস্থিতির পরিবর্তন হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এটাকে আমাদের একটু মেনে নিতে হবে। আমাদের অনেকে এখনো আছেন যে অনলাইন ক্লাসটাকে মেনে নিতে পারছেন না। অনেকেই আছেন তারা মনে করছেন যে অনলাইন ক্লাস কখনোই ফেস টু ফেস ক্লাসের মতো ইফেক্টিভ হবে না। এই বিষয়, এই মাইন্ডসেটগুলো আমাদের একটু পরিবর্তন করতে হবে, কারণ এই মাইন্ডসেট ঠিকঠাক করতে পারলে আমরা এই যুদ্ধে জয়ী হতে পারবো না। আরেক বিষয় হচ্ছে যে পরিবর্তিত পরিস্থিতির মধ্যে আমরা আছি, এর সঙ্গে অ্যাডাপ্ট করে নিতে হবে। আমাদের ধরে নিতে হবে যে আমরা করোনা পূর্ব পরিস্থিতিতে কখনোই পুরোপুরি ফিরে যেতে পারবো না। ফলে এই পরিস্থিতির সঙ্গে আমাদের খাপ খাইয়ে নিতে হবে, এবং যত দ্রুত আমরা খাপ খাইয়ে নিতে পারবো তত দ্রুত আমরা এগিয়ে যেতে পারবো। নিশ্চয়ই, অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি ডক্টর হাসান মাহমুদ রেজা, এবং ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ মজিবুর রহমান আপনাকেও। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা এই কোভিড-19 যে এই বিরূপ পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমাদের শিক্ষা ব্যবস্থার সেটা তো কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই সচল রয়েছে, বিভিন্নভাবে চেষ্টা হচ্ছে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। সেই চেষ্টা সামনের দিনগুলোতে হয়তো আরও হবে, আরও অনেক নতুন নতুন ঘোষণা আসবে, তাই হয়তো অনেক বেশি দুশ্চিন্তায় আমাদের পড়তে হবে না। যেটা আলোচকরা বলছিলেন যে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির সাথে আমাদেরকে কিছুটা সেই অভিযোজন ক্ষমতা বাড়িয়ে নিয়েই আমাদেরকে মানিয়ে নিতে হবে, মানিয়ে নিয়ে এগিয়ে যাব, সেই প্রত্যাশায় শেষ করতে চাচ্ছি ইভ্যালি 21 রাতের আজকের আয়োজন। ভালো থাকবেন, শুভরাত্রি।